ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের আরেকটি নতুন গল্প, কাম ক্রোধ লোভ। লেখিকা জয়া চক্রবর্তী সোমা। লেখালেখি তার কলেজ জীবনের থেকেই অভ্যেস। প্রথম প্রকাশিত লেখা শুকতারার পাতায়, পরবর্তীকালে বাণিজ্যিক পত্রিকা প্রসাদ ও নিয়মিত বিভিন্ন লিটল ম্যাগাজিনে লেখালেখি চলছে। বড় পর্দায় পরিচালক বর্ষালী চট্টোপাধ্যায়ের হাত ধরে গল্প হনন দিয়ে তৈরি হয়েছে ফিচার ফিল্ম দ্য ডার্লিং ওয়াইফ, যা প্রকাশের মুখেই। মূলত থ্রিলার ও রহস্য নিয়ে লেখালেখি করতে তিনি ভালোবাসেন। মনের অতলে জমে থাকা অন্ধকারে যে অপরাধ তিল তিল করে বড় হয়ে ওঠে, তাকে আলোয় এনে দাঁড় করিয়ে দিতে চান তার কলমের আঁচড়ে। তো চলুন আজকে তার লেখা এই গল্পটি শুনে নেওয়া যাক। আজকের গল্প কাম ক্রোধ লোভ। রোজ ধীরে ধীরে খুনটা শিউলিকে আমি করতে দেখছি, নিজে চোখে দেখছি। আমার খুব ভয় করছে, ভীষণ ভয়। কারণ একা আমি শিউলিকে দেখিনি, শিউলিও দেখেছে আমাকে। আর শিউলিকে আমি চিনি, খুব ভালো করে চিনি। ও আমায় বাঁচতে দেবে না। ওর মুখটা আমি কিছুতেই ভুলতে পারছি না। বিষ মেশানো দুধটা বৌদির হাতে দিয়ে ওর ঠোঁটের কোণে ফুটে উঠেছিল বিষাক্ত একটা হাসি। মুক্তোর মতো সাজানো দাঁতগুলো ঝিকিয়ে উঠছিল। কি হিংস্র দেখাচ্ছিল ওকে। আমি শিউরে উঠেছিলাম। মুখ দিয়ে কি অস্ফুট শব্দ বার হয়েছিল? তাই কি ও চমকে আয়নার দিকে তাকিয়েছিল? আয়নায় পর্দার আড়ালে থেকে দেখে যাওয়া আমার ভয়ে সাদা হয়ে যাওয়া মুখটা দেখে কেমন যেন হয়ে উঠেছিল ওর চোখ। কিন্তু এক মুহূর্তের জন্যই সেটা। পরের মুহূর্তে একগাল হেসে বলেছিল, কি গো মনি, কিছু লাগবে তোমার? আমি জোরে জোরে ঘাড় নেড়েছিলাম। আমার ঘাড় নাড়াটা ঠিক স্বাভাবিক মনে হয়নি শিউলির কাছে। ওর ভুরুতে একটা সূক্ষ্ম ভাঁজ পড়েছিল। হয়তো বুঝতে পারছিল যে আমি সবটা দেখে ফেলেছি। আমি দ্রুত আমার হুইল চেয়ারে ঘরে পালিয়ে এসেছিলাম। ঘরে এসে বালিশে মুখ গুজে কেঁদেছিলাম। বৌদি মরে যাবে বুঝতে পারছিলাম আমি, কিন্তু বৌদিকে বাঁচানোর যে কোনো উপায় ছিল না। আমি তো পঙ্গু, হুইল চেয়ার ছাড়া আমার গতি নেই। মা যখন ছিল, মাই আমার দেখাশোনা করত। তখন আমি গান শিখতাম, পিয়ানো বাজানো শিখতাম। প্রাইভেটে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। আরও পড়ার ইচ্ছে ছিল আমার। কিন্তু সেই সময় মা অসুস্থ হয়ে পড়ল। মা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ডাক্তার কাকু মায়ের চেকআপে আসতেন প্রত্যেক সপ্তাহে। আমি একদিন ডাক্তার কাকুকে আর দাদাকে কথা বলতে শুনেছিলাম। ডাক্তার কাকু দাদাকে বলছিলেন, মন শক্ত করো সুপ্রকাশ, মা তো কারো চিরদিন থাকেন না। ওনার যা অবস্থা, আয়ু আর 6 বছরও হতে পারে, আবার 6 মাসও হতে পারে, আবার 6 দিনও। চেষ্টা করো যতটা খুশিতে রাখতে পারো। হার্টের অবস্থা অত্যন্ত খারাপ। নিয়ম মেনে ঠিক মতো ওষুধ খেলে আর দুশ্চিন্তা মুক্ত থাকলে উনি হয়তো অনেক দিন থাকবেন। মা ছাড়া কে আছে আমার? সেই শরণাতীত শৈশবে বাবাকে হারিয়েছি। দাদা কোনোদিনই আমাকে পছন্দ করে না। পঙ্গু বলে ঘৃণা করে, নাকি মা আমায় ওর থেকে বেশি ভালোবাসে বলে ঈর্ষা করে, তা ঠিক জানি না। তবে ও যে আমায় পছন্দ করে না, সেটা বুঝে নিতে আমার কষ্ট হয় না। না, দাদা আমায় মারধর বকাঝকা কখনো করেনি, কিন্তু একটা ঔদাসীন্য ওর আর আমার মাঝখানে সেই ছোট থেকে পাঁচিল হয়েছিল। দাদা হয়তো আমায় ফেলে দেবে না,
কিন্তু আমার সারা পৃথিবীতে যে একটাই বন্ধু, আমার মা। কি করে আমি বাঁচবো তাকে ছাড়া? ঈশ্বরের কাছে নিঃশব্দে কাঁদা ছাড়া আমার আর কিছুই করার ছিল না। অসহায়ের কান্না হয়তো ঈশ্বর শুনতে পান, তাই হয়তো আমার কান্নাও শুনেছিলেন। না হলে মা, বড়দিদি, বন্ধু সব একসাথে পাঠিয়ে দিলেন কেন বৌদি রূপে? মাই দাদার বিয়ে ঠিক করেছিল। দাদার মত ছিল না। দাদা হয়তো এত তাড়াতাড়ি সংসারে জড়াতে চায়নি, কিন্তু মা বোধহয় বুঝতে পেরেছিল যে মা আর বেশি দিন নেই। তাই মা তার ছাত্রীর সঙ্গে ছেলের বিয়ে দিয়ে বৌদিকে নিয়ে এলো। বৌদির বাবা মা কেউ নেই। এখানে যে অরফানেজটাতে মা পড়াতো, ওখানেই ছোট থেকে বৌদি থাকতো। শহর থেকে দূরে এই নির্জন প্রকৃতির কোলে টিলার ওপর আমাদের বাড়ি। বৌদি, দাদা, মা আর আমি, চারজনের ছোট্ট সুন্দর সংসার। বৌদি এসেই আমার সব দায়িত্ব নিজের হাতে তুলে নিল। আমার খাওয়া দাওয়া, ওষুধপত্র, সব কিছু। বৌদি আমার গান শেখা আবার শুরু করলো। বৌদি নিজেও ভালো গান জানে। মা যখন কালী পুজোর দিন ভোরে চলে গেল, তখন আমি পাগলের মতো কান্নাকাটি করছিলাম। সেই সময় বৌদি আমাকে আগলে রেখেছিল বুক দিয়ে। সেদিন থেকেই বৌদি আমার মা হয়ে গিয়েছিল। বৌদি সব সময় বলতো, মনি, মা নেই তো কি হয়েছে, আমি তোমায় কোনো দিন কষ্ট পেতে দেব না। মায়ের অভাব তোমায় কষ্ট দেয় আমি জানি, কিন্তু আমি তা পূরণ করার খুব চেষ্টা করব। একটু একটু করে সুস্থ হয়ে উঠছিলাম। মা মারা যাবার আগে আমার পাকাপোক্ত বন্দোবস্ত করে গেছেন। আমাদের অবস্থা তো খুব একটা খারাপ নয়। নিজেদের বেশ কিছু সম্পত্তি আছে। এই বাড়ি ছাড়াও দুটো মাঝারি চা বাগান, কালীঝোড়ায় একটা বাড়ি আর দুটো ট্রাক আছে আমাদের। দাদাই সব দেখাশোনা করেন। আমার নামে প্রতি মাসে উকিল কাকুর হেফাজতে মোটা অঙ্কের লভ্যাংশ জমা পড়ে। বৌদির তত্ত্বাবধানে সেই টাকা আমার জন্য খরচ হয়। আমি খুব নিশ্চিন্ত ছিলাম বৌদি থাকায়। আমায় আর কিছু ভাবতেই হতো না। কিন্তু যে মেয়ে মন্দ কপাল নিয়ে জন্মেছে, তার জীবনে কি ভালো কিছু আদতেও হতে পারে? মায়ের শোকটা সামলে উঠতে না উঠতে দ্বিতীয় বিপর্যয়। দাদা বৌদির অ্যানিভার্সারির দিন দুজনে একসাথে সিঁড়ি দিয়ে নামছিল, কিন্তু কি করে জানি না বৌদি হোঁচট খেয়ে পড়ে গেল। সাংঘাতিক চোট পেল স্পাইনাল কর্ডে। বৌদিকে একটা প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করলো দাদা। আমার ইচ্ছে ছিল না। আমি বারবার বলেছিলাম আমাদের চেনা ডাক্তার কাকুর নার্সিংহোমে ভর্তি করতে, কিন্তু দাদা আমার কোনো কথাই শুনল না। তখনই আমার সন্দেহ হয়েছিল দাদার অভিসন্ধি নিয়ে। দাদা চাইনি বৌদি সুস্থ হোক, কিন্তু কেন? আমার জন্য? বৌদি আমায় ভালোবাসে তাই? কিছুতেই কারণটা বুঝে উঠতে পারছিলাম না। বুঝতে পারলাম কয়েকদিন পর, শিউলিকে যখন দাদা নিয়ে এলো। দাদা আমার সাথে কথা বলতো নিতান্ত প্রয়োজন পড়লে। মাসের শুরুর দিকে কর্মচারীদের মাইনে দেবার সময় চেক সই করাতে যখন আসতো, ওই তখন একটা দুটো। আমি এমনিতেই হুইল চেয়ারে যাতায়াত করতে পারি, নিজের প্রয়োজনের টুকটাক কাজও সারতে পারি, কিন্তু সবটা পেরে উঠি না। একজনের সাহায্য দরকার হয়ই। তবু বাড়ির ভিতর কষ্ট করে যে একদম চালাতে পারি না তা নয়। বিশেষত রান্নার লোক আছে, অন্যান্য কাজের লোকও আছে। কিন্তু দাদা হঠাৎ করে শিউলিকে নিয়ে এলো আমার দেখাশোনা করার জন্য। দাদার এত দরদ দেখে সেদিন আমি বুঝেছিলাম যে শিউলিকে দাদা কোনো উদ্দেশ্যেই নিয়ে এসছে।
কিন্তু উদ্দেশ্যটা যে এত মারাত্মক তা যদি তখন বুঝতাম। বুঝতে অবশ্য বেশি সময় আমার লাগেনি। কেনই বা লাগবে? ওরা তো কোনো কিছু রাগঢাক করছিল না। শিউলিও আগে ওই অরফ্যানেজেই থাকতো, যেটাতে বৌদি থাকতো। বৌদি শিউলির পূর্ব পরিচিত, এটা শিউলিই বলেছিল আমায়। কিন্তু আসল কথাটা জানতে পারলাম বৌদি বাড়ি ফিরতে। বৌদি কোনো মতে দেওয়াল ধরে ধরে বাথরুমটুকু যেতে পারে। দিনের বেশিরভাগ সময়টাই শুয়ে থাকে। খুব দুর্বল সেটা বোঝাই যায়। বৌদি যেদিন নার্সিংহোম থেকে ফিরল সেদিন ঘরে আসতেই আমি হুইল চেয়ার নিয়ে গেলাম বৌদির ঘরে। তারপর বৌদির কোলে মুখ গুজে আকুল হয়ে কেঁদেছিলাম। শিউলি তখন ঘরেই ছিল। ও কেমন যেন জল জলে চোখে তাকিয়েছিল আমার দিকে। বৌদি আমায় বাচ্চা মেয়ের মতো ভোলাতে থাকে। তারপর শিউলিকে বলে, কি চেহারা হয়েছে মনির একদিনে। আহারে, নিশ্চয়ই ঠিক মতো খাওয়া দাওয়া করে না নারী শিউলি। শিউলি হেসে বলে, তার বলতে লাবণীদি, তোমার ননদ তো তুমি বলতে অজ্ঞান। কি জাদু করেছো বলো তো? সেদিন বুঝিনি, কিন্তু পরে বুঝেছিলাম যে কথাটা বাঁকাভাবেই বলেছিল শিউলি। বৌদি ওর কথার উত্তরে মিষ্টি হেসে বলেছিল, যা তো শিউলি, একটু ডাল ভাত মেখে নিয়ে আয়, আর সঙ্গে এক পিস মাছ ভাজা। দেখিস কড়া ভাজা আনিস না কিন্তু। শিউলি রান্নাঘরে যেতেই বৌদি বলল, আমি তো আর তোমার যত্ন করতে পারবো না। দেখো, শিউলি তোমায় ঠিক আগলে আগলে রাখবে। বৌদির মুখটা কেমন কেমন যেন করুণ দেখাচ্ছিল। আমি বললাম, ছি বৌদি, এইসব কি বলছো তুমি? তুমি শুধু কি আমার বৌদি বলো, আমার মা, দিদি, বন্ধু সব। আর শিউলি জাস্ট একজন পেয়েবল অ্যাটেন্ডেন্ট মাত্র। বৌদি কেমন যেন অন্যমনস্ক হয়ে গিয়েছিল। তারপর বলল, শুধু অ্যাটেন্ডেন্ট? জানো মনি, তোমার মায়ের মনটা না খুব বড় ছিল। না হলে কোনো স্বার্থ ছাড়া অনাথ মেয়েদের এত দরদ নিয়ে কাউকে পড়াতে দেখিনি। তাও শুধু পড়ানো অবধি হলে একরকম ছিল। নিজের বাড়ির একমাত্র পুত্রবধূ করে একজন অজ্ঞাত কুলশীলাকে। মা অরফ্যানেজে যখন তোমার দাদাকে নিয়ে পাত্রী নির্বাচনে যান, আমাকে ওনার খুব পছন্দ হয়, কিন্তু তোমার দাদার চোখে পড়ে যায় শিউলি। যদিও মায়ের উপর কথা বলেনি তোমার দাদা, তাই আমার সৌভাগ্য হয়েছে এই বাড়িতে বউ হয়ে আসার। তুমি যাকে সামান্য অ্যাটেন্ডেন্ট বলছো, আজ কিন্তু তারই কথা ছিল তোমার বৌদি হবার। দীর্ঘশ্বাস ফেলে বৌদি। আর কিছু বলতে পারে না সে। তার আগেই শিউলি ভাত নিয়ে চলে এসেছিল। এরপর থেকে শিউলি বৌদি আর আমাকে বেশিক্ষণ একসাথে থাকতেই দেয় না। আমি নিজেই দাদাকে বলেও ছিলাম, দাদা, এখন তো বৌদি এসে গেছে, আর শিউলিকে দরকার নেই, ওকে তুমি নাই করে দাও। দাদা ভ্রু কুঁচকে বলেছিল, প্রয়োজন আছে কি নেই সেটা আমি বুঝবো। আমি মরিয়া হয়ে বললাম, যদি অ্যাটেন্ডেন্টই রাখো তবে শিউলি কেন, অন্য কেউ? দাদা হাত দিয়ে মাছি ওড়ানোর ভঙ্গিতে হাত নাড়িয়ে বলল, আচ্ছা আচ্ছা, দেখব। বলা বাহুল্য, আদতেও কিছুই দেখেনি। বৌদির ম্লান মুখ আমায় খুব কষ্ট দিচ্ছিল। কিছু করতে পারছিলাম না। একটা অজানা আশঙ্কা বুকে চেপে বসছিল। আর একদিন সেই আশঙ্কা সত্যি হয়ে উঠল। রাতে শিউলি আমার আর বৌদির খাবার গুছিয়ে বৌদির ঘরে দেয়। আমরা দুজনে একসাথেই খাই।
বৌদি তো সোজা হয়ে হাঁটতে পারে না, কোমরে যন্ত্রণা হয় একটু দাঁড়ালেই। কোনো রকমে ঘর লাগোয়া বাথরুমটায় যায় ধীরে ধীরে, আর কোমরে বেল্ট বাঁধা অবস্থায় কিছুক্ষণ বসতে পারে। তাই বৌদির ঘরেই খাই দুজনে। তারপর আমার ঘরে এসে আমায় শিউলি ঘুমের ওষুধ দেয়, আমি শুয়ে পড়ি। ও বৌদিকে ওষুধ দিয়ে নিজের গেস্ট রুমে শুতে যায়। সেদিন খাওয়ার সময় দাদা বৌদির ঘরে এলো, বলল, কাল থেকে ফিজিওথেরাপিস্ট আসবে সকালে, সঙ্গে ডক্টর রায়। এই ডক্টর রায়ের নার্সিংহোমেই দাদা বৌদিকে ভর্তি করেছিল, ডাক্তার কাকুর হসপিটালে না দিয়ে। আর আমার বিশ্বাস সেই জন্যই আজ বৌদির এই অবস্থা। কিন্তু আবার কেন আসবে ডাক্তার? আবার নতুন ফিজিওথেরাপিস্ট? দাদা শিউলিকে বলল, কাল সকালে সবকিছু গুছিয়ে ওকে তৈরি রেখো, কেমন? আমার মনে কেমন যেন কাঁটা বিঁধতে লাগলো, একটা যেন অশুভ আশঙ্কা। বৌদির চোখে কেমন একটা অসহায়তা ফুটে উঠতে দেখলাম। দাদা আর শিউলি কথা বলছে, ওরা খেয়াল করেনি, কিন্তু আমার নজর এড়ায়নি সেটা। সে রাতে ভাবলাম বৌদির সাথে শিউলি গেস্ট রুমে শুতে যাবার পর কথা বলতে যাব। শিউলি যখন আমায় ঘুমের ওষুধ দিল, আমি জিভের নিচে সেটা রেখেও চলে যেতেই ফেলে দিলাম। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। বাড়ির অন্য প্রান্ত থেকে আওয়াজগুলো ক্ষীণ হয়ে আসছে। আমার ঘরের কাঁচের দরজা আধ ভেজানো থাকে। দেখলাম একে একে ঘরের আলো নিভে গেল। আমি ধীরে ধীরে উঠে বসলাম। রাতে যদি বাথরুম যাই, তাই আমার বিছানার পাশেই হুইলচেয়ারটা থাকে। আমি খুব কায়দা করে ওটাতে বসলাম। তারপর সন্তর্পণে বৌদির ঘরের দিকে চললাম। বারান্দা দিয়ে ঘুরপথে লাইব্রেরির পিছন দিয়ে গেলাম, কারণ গেস্ট রুমের সামনে দিয়ে গেলে আবার শিউলির নজরে পড়ে যেতে পারি। ধীরে ধীরে একটুও শব্দ না করে বৌদির ঘরের সামনে এলাম। আলতো করে দরজাটা খুলে ঘরে এলাম। বৌদির অসুস্থতার পর থেকে বৌদি একাই শোয়। দাদাই এই ব্যবস্থা করেছে, বৌদি যাতে শান্তিতে ঘুমাতে পারে। নীলচে আলোয় ভেসে যাচ্ছে ঘর। ঈষৎ হাঁ করে ঘুমোচ্ছে বৌদি। অপূর্ব সুন্দর দেখাচ্ছে ওকে, কি মায়াবী। ডাকতে গিয়েও ডাকতে ইচ্ছে করল না। আহারে, ঘুম ভাঙিয়ে কি লাভ? আমাকে দিনের বেলাতেই কায়দা করে কথা বলতে হবে। জানতে হবে যে বৌদি কেন তখন ওরকম অসহায়ভাবে তাকিয়েছিল। আস্তে আস্তে বেরিয়ে এলাম। একইভাবে সন্তর্পণে নিজের ঘরের দিকে ফিরে আসছি। লাইব্রেরির সামনে এসে থমকে গেলাম। ভিতরে মৃদু গলার শব্দ। দাদা খুব আস্তে আস্তে বলছে, কি তুমি? নারী কণ্ঠ খুব আস্তে আস্তে কিছু একটা বলল। দাদা বলল, আমার ঘরে কেন? আমার মনেও তো তোমার অবারিত দ্বার। কিন্তু দাদা আর কথা শেষ করল না। একটা মিহি হাসির শব্দ, চুড়ির রিন রিন। আমি ঘুরে জানালার দিকে গেলাম। ভিতরের আলোর জন্য ওদের ছায়া অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে। দাদা ওকে কোলে তুলে নিয়েছে, ওর মুখের কাছে মুখ নামিয়ে আনছে। আমি আর সহ্য করতে পারছি না। দ্রুত হুইলচেয়ার ঠেলে ঘরে ফিরে এলাম। ভেঙে পড়লাম প্রচন্ড কান্নায়। শিউলির সাথে এইভাবে অবৈধ সম্পর্ক করবে বলে দাদা আজ কিনা বৌদির এই অবস্থা করলো। পরের দিন ভাবলাম যে বৌদিকে সবটা জানাবো।
শিউলি আমায় ব্রেকফাস্ট দিতে এসে নেকু নেকু মিষ্টি হাসল। আমার তো ইচ্ছে করছিল যে খাবারগুলো ছুঁড়ে ফেলে দিই, কিন্তু না, যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। আমি ব্রেকফাস্ট করে বৌদির ঘরে এলাম। দেখি যে ডক্টর রায় আর নতুন ফিজিওথেরাপিস্ট এসেছে। ডক্টর রায় খসখস করে কী সব ওষুধ লিখলেন। তারপর শিউলির দিকে তাকিয়ে বললেন, কিরে, কেমন আছিস? শিউলি হেসে ঘাড় এলিয়ে বলল, খুব ভালো। ফিজিওথেরাপিস্ট ছেলেটা বলল, কালোরা ভালোই তাকে। শিউলি কপট রাগ দেখিয়ে ডক্টর রায় আর বৌদির দিকে তাকিয়ে বলল, দেখেছো লাবণীদি, দেখুন ডাক্তারবাবু, সুধীরদা আবার আমায় কালো বলছে। কালো তো ভালো, যাও, কালো জগতের আলো, বুঝলে? ডাক্তারবাবু হা হা করে হাসলেন। আমার বৌদির মুখেও ক্লান্ত ক্লিষ্ট হাসি। হে ভগবান, এরা তো পুরো আস্ত একটা টিম। এরা সবাই মিলেই তার মানে কাজটা করছে। ওরা বৌদিকে কিছুতেই সুস্থ হতে দেবে না। ওরা চলে যেতে আমি শিউলিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শিউলি, তুমি এদের চিনলে কিভাবে? কে? সুধীরদা? ও তো আমাদের সাথে অরফানেজে মানুষ। আর ওই আমায় নার্সিং ট্রেনিং করার সময় ডক্টর রায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তোমার দাদা তো ডক্টর রায়ের সাজেশনেই আমাদের দুজনকে নিয়োগ করে। আমার আর বুঝতে কিছুই বাকি ছিল না। সব জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। দাদা আগাগোড়াই শিউলিকেই ভালোবাসত। মায়ের কথায় বাধ্য হয়ে বৌদিকে বিয়ে করে, কিন্তু ভিতরে ভিতরে শিউলির সঙ্গে সম্পর্কটা রেখেই গিয়েছিল। তাই 1 বছরের অ্যানিভার্সারির দিন সিঁড়ি দিয়ে নামার সময় নিশ্চয়ই কোনোভাবে কায়দা করে ও বৌদিকে ফেলে দেয়। বাড়ির গাড়িতে ডাক্তার কাকুর হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বেরিয়েও মাঝ রাস্তায় ডক্টর রায়ের নার্সিংহোমে নিয়ে যায় বৌদিকে। সেখানেই ডক্টর রায়ের ইচ্ছাকৃত ভুল চিকিৎসায় বৌদি সুস্থ হয় না। আর যাতে সুস্থ না হয় তাই এই ফিজিওথেরাপিস্ট সুধীর শিউলিকেও আমায় দেখাশোনার নামে এখানে এনে রেখেছে, যাতে অবাধ ফুর্তি করা যায়। ওরা কোনো দিনও আমার বৌদিকে সুস্থ হতে দেবে না। কিন্তু আমি তো এভাবে সব জেনে বুঝে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। কি করব আমি? বৌদিকে সুযোগ বুঝে সব বলতে হবে। তারপর ডাক্তার কাকুকে ফোন করে সবটা জানাই। ডাক্তার কাকু এসে গেলে বৌদির সঠিক চিকিৎসা নিশ্চয়ই শুরু হবে। কিন্তু কারোর সামনে বৌদিকে এসব বলে সাবধান হওয়ার সুযোগ দেওয়া যাবে না। তাই একটা পুরো কাগজে ব্যাপারটা লিখলাম। শেষে লিখলাম, বৌদি, ওরা তোমায় সুস্থ হতে দেবে না, কিন্তু আমি সেটা হতে দেব না। এবার যা করার আমিই করব। তোমায় তোমায় আমি এভাবে কষ্ট পেতে দেব না। দুপুরে খাওয়ার সময় কাগজটা বৌদির হাতে গুঁজে দিলাম। বৌদি অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি চোখের ইশারায় চুপ করতে বললাম। দুপুরে ডাক্তার কাকুকে চুপি চুপি ফোন করব ভাবলাম, কিন্তু আমার তো মোবাইল নেই, বেরোই তো না একেবারেই। কী কাজে আসবে আমার মোবাইল? সবার অলক্ষ্যে দুপুরের দিকে গেলাম ড্রয়িং রুমে রাখা ল্যান্ডফোন থেকে ফোন করতে। কিন্তু যখন দেখলাম ল্যান্ডলাইনটা ডেড, তখন কিছুই বুঝতে অসুবিধা হলো না যে এটা ওদেরই কারসাজি। আমাদের হাতে কোনো উপায় নেই বাইরের কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করার। এই নির্জন টিলার ওপর আমাদের বাড়িতে বিশেষ কেউ আসে যায়ও না। শিউলি আসার পর দাদা পুরনো 2জন কাজের লোক পাল্টে নতুন 2জন মাত্র কাজের লোক রেখেছে। শিবু কাকা মানে আমাদের ড্রাইভার আর মালতীদি দুজনেই যে কেন অজ্ঞাত কারণে 1 মাসের মধ্যে কাজ ছেড়ে দিয়েছিল, এখন তা বুঝতে পারছি। মালতীদি বলেছিল যে ওর মেয়ের বিয়ে হচ্ছে, একটু টাকা জমিয়ে ও কোনো এক প্রত্যন্ত গ্রামে মেয়ে শ্বশুরবাড়ির কাছে ঘর বেঁধে চলে যাবে। টাকাটা ও হঠাৎ করেই পেয়ে গিয়েছিল। এখন কোথা থেকে সেটা পেয়েছিল সেটা স্পষ্ট বুঝতে পারছি। শিবু কাকা ড্রাইভারও চলে যেতে বাধ্য হয়েছিল।
পাহাড়ি পথে কাকার হাতে অ্যাক্সিডেন্টের পর দাদা তাকে আর কাজে রাখেনি। অথচ কাকা বারবার এসে বলেছিল যে কাকা নয়, উল্টো দিকে গাড়িটাই ইচ্ছে করে সে ধাক্কা দিয়েছিল। এখন একটা নতুন ড্রাইভার বহাল হয়েছে, আর একজন ঘরে সব কাজ করে। দুজনের একজনও বাড়তি একটাও কথা বলে না। তাদের উপরও নিশ্চয়ই পুরো মাত্রায় শিউলির নজরদারি আছে। আমি খুব হতাশ হয়ে পড়ছিলাম। কি করব কিছুতেই বুঝতে পারছিলাম না। ভিতরে ভিতরে মরিয়া হয়ে উঠছিলাম। নয় উকিল, নয় ডাক্তার কাকু, কারো একজনের সাথে তো যোগাযোগ করার জন্য। সুযোগটা হঠাৎই এলো। মায়ের মৃত্যুদিন এসে গেল। দাদা স্থির করলো যে অরফ্যানেজটাতে ছেলে মেয়েদের জামা কাপড় দেবে। আর দাদাকে বলতে শুনলাম অরফ্যানেজ সংলগ্ন কিছুটা জমি দাদা অরফ্যানেজের ফাদারকে পাকাপাকিভাবে দানপত্র করবে। উকিল কাকু তার মানে ওখানে নিশ্চিত আসবে। আমি এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাইছিলাম না। মরিয়া হয়ে বললাম, দাদা আমিও যাব। দাদা কিছু বলতে হয়তো যাচ্ছিল, কিন্তু বৌদি বলল, প্রকাশ, ও যখন যেতে চাইছে তুমি প্লিজ ওকে নিয়ে যেও। আমার এই অনুরোধটা রাখো। বৌদির চোখে অনুরোধ ও আকুতি। দাদা আর কিছু বলল না, আবার নাও করল না। কিন্তু চতুর্দশীর দিন ভোরে শিউলি এসে আমায় তৈরি করে দিল। বৌদি যেতে পারল না। আমি আর দাদা গেলাম। শিউলি কিন্তু এখানেও আমায় একা ছাড়ল না, ঠিক ঠিক সঙ্গ নিয়েছে। অজুহাত দিল যে আমার দেখাশোনা করবে, আর ওর ছোটবেলার জায়গাটা একবার ঘোরাও হয়ে যাবে। অরফ্যানেজে পৌঁছে নিয়ম মাফিক দাদা সব কাজ করতে লাগলো। ওখানকার ছেলে মেয়েদের বই খাতা, জামা কাপড় দেওয়া হলো, খাবারের প্যাকেট তুলে দেওয়া হলো। আমিও হুইলচেয়ারে বসে কাজগুলো করতে লাগলাম। মা এই অরফ্যানেজটাকে বড্ড ভালোবাসত। ভাবতেই চোখে জল এসে গেল আমার। এরই মধ্যে উকিল কাকু এসে গেছেন। দাদাকে যখন দু চার কথা বলার জন্য ফাদার অনুরোধ করলেন, সেই ফাঁকে আমি উকিল কাকুর পাশে চলে এলাম। তারপর গলা নামিয়ে বললাম, উকিল কাকু, আপনার সাথে আমার প্রচণ্ড দরকার। আমরা ভয়ানক বিপদে আছি। আপনি ছাড়া কেউ নেই যে যাকে বলা যায়। উকিল কাকু বেশ বিস্মিত হয়ে বললেন, বিপদ? কি বিপদ? কই সুপ্রকাশ তো। আমি ওনাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললাম, বিপদটা বৌদির। আর বৌদিকে আমি ভালোবাসি বলে আমারও। আর বিপদের কারণ দাদা নিজেই। উকিল কাকু কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থেকে বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না মা, কি বলছো কি তুমি? সুপ্রকাশ তোমার আর বৌমার বিপদ চাইবে কেন? আমি নিচু গলায় কথা বলছিলাম। আরও গলা নামিয়ে বললাম, কারণটা ওই শিউলি নামের মেয়েটা। উকিল কাকুর ভুরুতে ভাঁজ পড়ল। উকিল কাকু কিছু বলতেই যাচ্ছিলেন, কিন্তু তার আগেই দাদার বক্তব্য শেষ হয়ে যাওয়ায় আর কিছু বলতে পারলেন না। আমায় শুধু বললেন, খুব তাড়াতাড়ি তোমার বাড়ি যাব। দাদা উকিল কাকুকে নিয়ে জমি দানপত্রের ব্যাপারে ব্যস্ত হয়ে পড়ল। আমি সরে এলাম। শিউলিকে আর দেখতে পেলাম না। আমার মনটা কু ডেকে উঠল। হুইলচেয়ার ঠেলে ঠেলে অরফ্যানেজের পিছন দিকটায় গেলাম, কিন্তু শিউলি তো এখানেও নেই। এখানে বেশ একটা সুন্দর বাগান রয়েছে। আমি বাগানের মাঝের মসৃণ সিমেন্ট বাঁধানো পথ দিয়ে এগিয়ে চললাম। এখানে নানা রকম গাছ, তবে ফুল নেই বিশেষ। সবকটা চেনাও নয়। আমি একটা গাছের পাতা ছুঁয়ে দেখতে গেলাম। পিছন থেকে কে একজন বাধা দিয়ে বলল, হাত দেবেন না, ওগুলো খুব বিষাক্ত। আমি চমকে পিছন ফিরে দেখলাম এক ভদ্র মহিলা।
সম্ভবত আশ্রমেরই। উনি বললেন, আসলে এখানে তো ওষুধি চাষ করা হয়, কোনো গাছ ছোবেন না, অনেক গাছই টক্সিক। আমি সরে এলাম, জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি শিউলিকে দেখেছেন? চাপা গায়ের রং, ছোটোখাটো চেহারা। হ্যাঁ হ্যাঁ, শিউলিকে তো এক্ষুনি দেখলাম, বলল যে কিছু ব্রাহ্মী শাকের পাতা নেবে, তারপর এদিকেই তো গেল। শিউলিকে এবার দেখতে পেলাম, একটা ঝোপের পাশ থেকে বেরিয়ে এলো। আমায় দেখে হেসে বলল, হুমা মণি, চলো তোমায় নিয়ে গাড়িতে যাই। ওর ব্যাগের ভেতর কিছু পাতা আমার চোখে পড়ল। ওগুলো কি ব্রাহ্মী শাকের পাতা? দাদুর আমলের লালচে হয়ে যাওয়া একটা আয়ুর্বেদের বই ছিল। বাড়ি এসে দাদুর ঘরটা তন্ন তন্ন করে খুঁজে বইটা পেলাম। ব্রাহ্মী শাকের একটা আবছা ছবি আছে ওটার হলদেটে পাতায়। যতই আবছা হোক, তবু আমার বুঝতে এতটুকু অসুবিধা হলো না যে শিউলি যে পাতাগুলো এনেছে সেগুলো ব্রাহ্মী শাক নয়। আমার মেরুদণ্ড পেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে এলো। আমি দ্রুত হুইলচেয়ার ঠেলে রান্নাঘরের সামনে এলাম। ভিতরে পর্দার আড়াল থেকে দেখা যাচ্ছে শিউলিকে। কিছু একটা বাটছে সে হাসি হাসি মুখে। তারপর গ্যাস থেকে দুধ নামিয়ে গ্লাসে ঢেলে তাতে বাটা সবুজ মিশ্রণটা মিশিয়ে দিল। ওই সবুজ মিশ্রণটা যে আশ্রম থেকে আনা কোনো বিষাক্ত পাতা, তা আমার বুঝতে এক মুহূর্তও লাগলো না। শিউলি দুধটা নিয়ে বৌদির ঘরের দিকে চলে গেল। আমি দ্রুত হুইলচেয়ার ঠেলে এগিয়ে গেলাম। শিউলিকে যে করেই হোক আটকাতেই হবে। কিন্তু আমার হুইলচেয়ারের সামনে এসে দাঁড়ালো সুধীর। হেসে বলল, কি দিদি, ভালো আছেন? ওর নির্দোষ প্রশ্নেও যেন আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। সুধীর কান এঁটো করা হাসি হেসে বলল, এভাবে এত দ্রুত যাতায়াত করবেন না, বলা তো যায় না কোথায় কখন কোন অঘটন ঘটে যায়। হয়তো চাকার নিচে উঁচু নিচু কিছু একটা পড়লো, তারপর হুইল চেয়ার উল্টে গেল, কিংবা ধরুন আপনার হুইল চেয়ারের চাকারই একটা স্ক্রু ঢিলে হয়ে খুলে গেল, আবার চাকা ভেঙে পড়ে গেলেন, ঢাল বেয়ে বেসামাল হয়ে হুইল চেয়ার গড়িয়ে গেল, পড়ে গেলেন সিঁড়ি বেয়ে, আর বিশেষ করে রান্নাঘরের ধারে কাছে তো আপনার যাওয়াই উচিত নয়। কিছু বলা তো যায় না, হয়তো শাড়ির আঁচলে কিংবা ওড়নাতে আগুন লেগে গেল। আমি প্রায় চেঁচিয়ে উঠে বললাম, না। শিউলি খালি গ্লাস হাতে বেরিয়ে এলো বৌদির ঘর থেকে। বৌদিও কোমর ঝুঁকিয়ে কোনো রকমে বেরিয়ে এলো। শিউলির চোখে মুখে উৎকণ্ঠার নাটক। বলল, কি হয়েছে মনি? সুধীর বলল, কিছু না, ভয় পেয়ে গেছেন মনে হচ্ছে। শিউলি বলল, কিসের ভয়? ও মাই তো আমি আছি, সব সময় তোমায় কেমন নজরে নজরে রেখেছি, কোনো ভয় নেই তোমার। আমার খুব কান্না পেয়ে গেল। বৌদিকে ওরা ঠিক মেরে ফেলবে, আর আমি কিচ্ছু করতে পারবো না। বৌদির সেদিন বিকেল থেকে খুব শরীর খারাপ হলো, উঠে বসতেও পারছে না। আমি ঘর থেকে বেরোইনি, আর বৌদিকে দেখতে পর্যন্ত যায়নি। কি করে দেখবো বৌদিকে এতটা কষ্ট পেতে? টের পেলাম যে ডক্টর রায় এসেছেন, দাদাকে কি সব যেন বলে গেলেন। আমি এখন শুধু এক মনে ভাবছি যে উকিল কাকু যে কবে বললেন আসবেন, কিন্তু কবে আসবেন, কখন আসবেন? দুপুরে আমি কিছুই খাইনি। রাত 8টায় শিউলি ভাত নিয়ে এলো। আমি বললাম, খাবো না। ও একটু অনুরোধ উপরোধ করলো, মনি, লাবণীদি ভালো হয়ে যাবে তো,
তুমি এভাবে না খেয়ে থাকলে যে তুমি অসুস্থ হয়ে পড়বে। উফ, কত দরদ, পাক্কা খুনি একটা। আমি কঠিনভাবে বললাম, না, আমি কিচ্ছু খাবো না। শিউলি কপট বিমর্ষ ভাব দেখিয়ে চলে গেল। আমি ঘর অন্ধকার করে বিছানায় শুয়ে রইলাম। হঠাৎ কানে এলো উকিল কাকুর গলা। আমি শটান উঠে বসলাম বিছানায়। হুইলচেয়ারটা বিছানার পাশেই আছে। আমি শরীরটা টেনে কোনো মতে সেটায় বসলাম, টেনে টেনে নিয়ে চললাম। কিন্তু উকিল কাকু তো বসার ঘরে নেই, তবে কোথায়? উকিল কাকুর গলা পেলাম বৌদির ঘর থেকে। অনুচ্চ কণ্ঠে বলছেন, রিয়েলি ভেরি স্যাড। তোমরা ভালো করে চিকিৎসা করাও, নিশ্চয়ই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। নিশ্চয়ই বৌদির কথা বলছে। দেখলাম দাদার সাথে কথা বলতে বলতে উনি বৌদির ঘর থেকে বেরিয়ে এলেন। আমায় দেখে একটু হেসে বললেন, শরীর কেমন আছে মণিমা? শুনলাম নিজের নাকি একটুও যত্ন নিচ্ছ না। আমি বললাম, কাকু, আমার আর বৌদির ব্যাপারে আপনার সাথে খুব জরুরি কথা আছে। দেখলাম যে দাদা চোখ জ্বলে উঠল, জোয়াল শক্ত হলো। কিন্তু আমায় আশ্চর্য করে দিয়ে উকিল কাকু বললেন, তোমার শরীরটা একটু ভালো হোক, আমি আবার আসবো। সেদিন তোমার সাথে বসে অনেকক্ষণ কথা বলবো। আমি মরিয়া হয়ে বললাম, কিন্তু উকিল কাকু। উকিল কাকু আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আসবো মা, তুমি সাবধানে থেকো। আমার চোখ ফেটে জল আসছে। নিশ্চয়ই দাদা বা শিউলি ওনাকে কিছু একটা বুঝিয়েছে, না হলে আমি এখন কি করব? আমি বৌদির ঘরে গেলাম। দেখি বৌদি আর শিউলি বেশ হাসি হাসি মুখে গল্প করছে। আমায় দেখে বৌদি পরম মমতায় আমায় কাছে ডেকে নিল। হুমা, মনি, এসো। আমি বৌদি বলে কাছে গেলাম। বৌদি শিউলিকে বলল, শিউলি, আমার মনির সাথে কিছু কথা আছে। শিউলির চোখে কেমন একটা সন্দেহ, ভ্রুতে ভাঁজ, কিন্তু মুখে কিছু বলল না। উকিল কাকু চায়ের কাপটা নিয়ে চলে গেল। আমি ও বেরিয়ে যেতেই বৌদিকে বললাম, বৌদি, উকিল কাকুকে ওরা কি বুঝিয়েছে আমি ঠিক জানি না, কিন্তু উকিল কাকু আমার একটা কথাও শুনল না। ওরা তোমায় মেরে ফেলবে বৌদি। বৌদি স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। বলল, মনি, আমার দিকে তাকাও। কেন এত অস্থির হচ্ছ তুমি? কিচ্ছু হয়নি, কেউ আমায় মারবে না। আমি জানি যে আমার অসুস্থতা তোমার স্নায়ুতে চাপ সৃষ্টি করেছে, তাই তুমি ভিতরে ভিতরে এতটাই ভয় পেয়েছো যে ভাবছো যে কেউ বা কারা আমায় মেরে ফেলতে চায়। কিন্তু এটা সত্যি নয় মনি। আর চিঠিটাতে কি সব আবল তাবল লিখেছো বলো তো? তোমার দাদা হয়তো তোমায় পছন্দ করেন না, কিন্তু তার মানে তো এই নয় যে উনি এতটাও নিচে নামবেন। শিউলিকে উনি পছন্দ করতেন, কিন্তু এখন শুধু উনি আমায় ভালোবাসেন। শিউলির সাথে যে ধরনের সম্পর্কের কথা তুমি লিখেছ তা অসম্ভব। তোমার মনের ভুল মনি। ইনসিকিউরিটি থেকে তুমি এসব ভুলভাল ভাবছ। প্লিজ সোনা, এরকম করে না। আমি জল ভরা ঝাপসা চোখে তাকিয়ে থাকি বৌদির দিকে। বৌদি আমায় অবিশ্বাস করছে। নিশ্চয়ই দাদা বৌদিকে এসব বুঝিয়েছে, আর হয়তো হয়তো উকিল কাকুকেও। সেই জন্যই উকিল কাকু এসব বলে গেল। আমাকে দাদা পাগল সাজাতে চাইছে সেটা আমি বেশ বুঝতে পারছি, কিন্তু এত সহজে তো আমি হেরে যাব না। বৌদি আমায় অবিশ্বাস করছে, করুক, কিন্তু আমাকে আমার কাজ ছাড়তেই হবে। বৌদি তো আমার মা।
সেই মাকে আমি তিলে তিলে চোখের সামনে মরতে দেখতে পারবো না। কিন্তু কি করব আমি? একটা হুইল চেয়ারে বসা পঙ্গু মেয়ে আমি। ধীরে ধীরে আমি নিজের ঘরে চলে আসি। ভিতরটা যত অশান্ত হতে থাকে, বাইরে ততটাই চুপচাপ হয়ে যায়। আমি সারাক্ষণ ভেবে যাচ্ছি কিছু তো একটা করতেই হবে, কিন্তু কি? আমি যে আইনের সাহায্য পাবো না তা ভালোই বুঝতে পারছিলাম, কিন্তু বৌদিকে নিজের চোখে প্রতি মুহূর্তে মূর্তি দেখতেও তো পারবো না। এখন আমার হাতে একটাই উপায়, ওদের যে করে হোক শেষ করে দিতে হবে। যেভাবে হোক দাদা শিউলিকে সরিয়ে দিতে না পারলে ওরা বৌদির বিশ্বাসের সুযোগ নিয়ে বৌদিকে মেরে ফেলবে। আমি জানি যে আমার এই সিদ্ধান্তের জন্য বৌদি আমায় ক্ষমা করবে না। সরল বিশ্বাসী বৌদি যে স্বামীকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে, সে কিছুতেই আমায় ক্ষমা করবে না। কিন্তু না করুক, বৌদিকে তো বাঁচাতেই হবে। তারপরে যদি মরেও যেতে হয় তো হোক। পরের দিন বিকেলে আমি যখন বৌদির ঘরের দরজার বাইরে এসে দাঁড়ালাম, শিউলি বৌদিকে দুধ খাওয়াচ্ছে। আমার মুখ দিয়ে অস্ফুট শব্দ বেরিয়ে আসতেই চমকে তাকায় শিউলি। আমায় জিজ্ঞেস করে, কি গো মনি, কিছু লাগবে তোমার? আমি জোরে জোরে ঘাড় নাড়লাম। আমার ঘাড় নাড়াটা ঠিক স্বাভাবিক বলে মনে হয়নি শিউলির কাছে। ওর ভুরুতে একটা সূক্ষ্ম ভাঁজ পড়ল। আমি পালিয়ে এলাম ঘরে। শিউলি আমায় আর বেশি সময় দেবে না, তার আগেই আমায় যা হোক একটা করতেই হবে। মরিয়া হয়ে আমি ভাবতে থাকি যে কিভাবে। হঠাৎই আমার মনে পড়ে আমার ঘুমের ওষুধগুলোর কথা। ওগুলো ছাড়া আমার হাতের কাছে তো আর কোনো অস্ত্র নেই। ওইগুলোকে যেভাবে হোক আমি ব্যবহার করব। একটু পরে কানে এলো বৌদি বলছে, শিউলি, আমার পিঠে কোমরে অসহ্য যন্ত্রণা করছে, গা বমি বমি করছে। কাল যে ওষুধটা ডাক্তারবাবু আমায় দিয়েছিলেন সেটা দাও তো। বিষ দুধের প্রভাব শুরু হয়েছে। হে ভগবান! আমি আমার পুরনো দেরাজটার সামনে এসে দাঁড়ালাম। এটা ড্রয়ারেই আমার সমস্ত ওষুধ এনে রাখা থাকে। এখানে কাছাকাছি দোকান নেই, ট্রান্সপোর্টের অসুবিধা বলে একসাথে সারা মাসের ওষুধ এনে রাখা হয়। ড্রয়ারটা আমার নাগালের মধ্যেই। আমি হাতড়ে হাতড়ে বের করে নিলাম আমার ঘুমের ওষুধের শিশি। আমি আর বৌদি খেয়ে নেবার পর ডাইনিং রুমে দাদাকে শিউলি খেতে দেয়, আর নিজেরটাও প্রায় একসাথেই নিয়ে খেয়ে নেয়। আমি ওষুধগুলো বার করে নিলাম, কিন্তু রাতে আমায় ওষুধ দিতে এসে শিউলি ওষুধ দেখতে না পেয়ে যদি সন্দেহ করে। আমি হাতড়ে হাতড়ে আরও একটা বায়োকেমিক্যাল গ্যাস অম্বলের ওষুধের শিশি বার করলাম। এগুলোও একই রকম ছোট ছোট সাদা বড়ি। গুনে গুনে 42টা বড়ি ভরে রাখলাম। আমার বুকের ভিতর কেউ হাতুড়ি পিটছে। আমি ওষুধগুলো নিয়ে রান্নাঘরের দিকে গেলাম। শিউলি এখন বৌদির ঘরে বসে সিরিয়াল দেখছে, আর দাদা এস্টেটের কাজে গেছে, বাড়ি নেই। কাজের মেয়েটিকে দেখলাম ডাইনিং হলের কোণার দিকে বসে সুপুরি কুচোচ্ছে। আমি আস্তে আস্তে শব্দ না করে রান্নাঘরে ঢুকলাম। এখানে জানালা দিয়ে বৌদির ঘরটা নজরে পড়ে। ঘরের আয়নায় বৌদি আর শিউলিকে দেখা যাচ্ছে। শিউলি উঠল, সম্ভবত জল খেতে। বৌদি কিছু বলে নিজের জলের বোতলটা এগিয়ে দিল। বৌদির মতো এত ভালো মনের সরল বিশ্বাসী মানুষকে কি করে এরা এত ঠান্ডা মাথায় খুন করে? এদের চরম শাস্তি মৃত্যু ছাড়া আর কিচ্ছু হতে পারে না। রাতের রান্না সব ঝুড়ি দিয়ে চাপা দেওয়া হয়েছে। বৌদি শুক্তো খায় না। আমি সব কটা ঘুমের ওষুধ শুক্তোতে মেশালাম। আমার হাতটা থরথর করে কাঁপছে। কোনো মতে নিচের ঘরে এলাম। এখন শুধু অপেক্ষা। রাতের খাবারের জন্য শিউলি এসে আমায় বৌদির ঘরে নিয়ে এলো। বৌদি বলল, হেসো মনি, আজ তোমায় আমি খাইয়ে দিই।
আমার গলার কাছে কান্না, ভয়, কষ্ট সব একসাথে দলা পাকাচ্ছে। আমি দুগাল ভাত খেয়ে আর খেতে পারলাম না। ভিতর থেকে খাবার ঠেলে বেরিয়ে আসতে চাইছে, বমি উঠে আসছে। বৌদি খুব চিন্তায় পড়ে গেল। শিউলি বলল, লাবণীদি, চিন্তা করো না, বদহজম হয়েছে হয়তো, জোর করে খেও না মনি, আমি তোমায় হজমের ওষুধ দিচ্ছি। আমি তাড়াতাড়ি না না লাগবে না বলে উঠলাম। আশ্চর্য হয়ে তাকালো শিউলি। আমি তো জানি যে বায়োকেমিক্যাল অম্বল গ্যাসের ওষুধের শিশিটা খুঁজতে গেলেই ও দেখবে যে সেটা খালি। আমি ডিনার শেষ করে ঘরে এলাম। শিউলি ঘুমের ওষুধ জেনে আমায় অম্বলের ওষুধ খাইয়ে আলো বন্ধ করে চলে গেল। আমি নাইট বাল্ব জ্বলা অন্ধকার ঘরে জল জলে চোখে জেগে রইলাম। নিজের নিঃশ্বাসের শব্দ আমার নিজের কানে এসে পৌঁছচ্ছে। বাড়ির অন্য প্রান্ত থেকে ভেসে আসা শব্দগুলো ধীরে ধীরে ফিকে হয়ে আসতে থাকে। যত সময় যাচ্ছে তত দ্রুত লয়ে চলতে থাকে আমার হৃৎপিণ্ড। এক সময় মনে হয় বুঝি এবার ফেটেই যাবে। আমি ধর্মর করে উঠে বসি। আমার মৃদু শ্বাসকষ্ট হচ্ছে। আচ্ছা, এতক্ষণে কি যা হবার হয়ে গেছে? ওরা কি ঘুমের মধ্যেই শেষ হয়ে যাবে? দাদাকে আমি ঘেন্না করি, কিন্তু হঠাৎই কেমন চোখের সামনে দাদার মুখটা ভেসে ওঠে। দাদাকে মা খুব ভালোবাসতো, আর আমি সেই দাদাকেই খুন করেছি। কাল সকালে যখন সবটা সবার সামনে আসবে, নিশ্চয়ই পুলিশ আসবে। আমায় হাতকড়া পরিয়ে নিয়ে যাবে কি? আমি আর ভাবতে পারি না। দুঃখ, কষ্ট, ভয় সব একসাথে তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে হুইল চেয়ারে শরীরটাকে টেনে নামাই, তারপর ধীরে ধীরে এগিয়ে যাই। লাইব্রেরি আলোটা জ্বলছে, জানালা হাফ বন্ধ। ফাঁক দিয়ে উঁকি দিলাম, দেখেই আতঙ্কে চমকে পিছিয়ে এলাম। দাদা চেয়ার থেকে এলিয়ে পড়েছে। একটা হাত বিশ্রী ভাবে বেঁকে গেছে। বলে দিতে হয় না যে ওটা প্রাণহীন একটা দেহ। আমি পাগলের মতো হুইল চেয়ার ঠেলে ঘরে এলাম। আমি আমি দাদাকে মেরে ফেলেছি। নিশ্চয়ই শিউলিও এতক্ষণে মরে গেছে। আমি মানুষ মেরেছি। দেরাজের আয়নায় নাইট বাল্বের আলোয় নিজের দিকে তাকিয়ে চমকে উঠলাম। কেমন যেন রক্ত পিপাসু ডাইনির মতো দেখাচ্ছে আমাকে। না না, আমি সহ্য করতে পারছি না। আমার কোনো ক্ষমা নেই। বৌদি আমায় ক্ষমা করবে না, মাও আমায় ক্ষমা করবে না। আমি নিজেও নিজেকে ক্ষমা করতে পারবো না। খুনির বাঁচার কোনো অধিকার নেই। আস্তে আস্তে মুখ তুলি, এগিয়ে যাই দেরাজের কাছে। সাদা কাগজটা টেনে নিয়ে লিখি, বৌদি, আমি দাদাকে আর শিউলিকে মেরে ফেলেছি। ওরা তোমায় একটু একটু করে মেরে ফেলছে। তুমি তো আর বিশ্বাস করবে না, উকিল কাকুও না, কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। ওদের না মানলে ওরা তোমায় মেরে ফেলতো। সুধীর আর ডক্টর রায় লোক দুটো ভীষণ শয়তান। আমায় ক্ষমা করো বৌদি। দুটো খুনিকে আমি খুন করেছি। এবার আমার ভিতরের খুনিটাকেও শেষ করে দেব। আমার পেন্সিল কাটা ছুরিটা আমি হাতে তুলে নিই, কবজির কাছে এনে কাঁপা হাতে চাপ দিই। চামড়া কেটে রক্তের রেখা ফুটে ওঠে। কবজি বেয়ে রক্তের ধারা গড়িয়ে নামতে থাকে। আমি দেরাজের সামনের ডেস্কে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ি। হঠাৎ আমার পিছনের দরজাটা খুলে যায়।
ঘরে একটা কালো দীর্ঘ ছায়া। আমি চমকে তাকাই। ঘরের আলো জ্বলে ওঠে। বৌদি এসে দাঁড়ায় ঘরের ভিতর। মনের টানে বৌদিকে টের পেয়েছে যে আমি নিজেকে শেষ করে দিচ্ছি, তাই কি ছুটে এসেছে। আমি ভেজা চোখে হুইলচেয়ার ঠেলে এগিয়ে যাই, কিন্তু তারপরে আমার মনে হয় কি যেন স্বাভাবিক নয়, কি যেন একটু অন্যরকম। খেয়াল করি বৌদি কোমর ঝুঁকিয়ে নয়, সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আমায় অবাক হতে দেখে বৌদি মুখ খোলে। অবাক হচ্ছ মনি আমায় সুস্থ দেখে? তুমি খুশি হওনি মনি? কি করে বৌদি? জল তরঙ্গের মতো হেসে উঠে বৌদি আমার দিকে এগিয়ে আসে। বলবো তো, সব বলবো। আগে দেখি হাতটা। ইস, কত রক্ত বেরোচ্ছে। কিন্তু জানো তো, এটুকু কাটায় কেউ মরে না। বলেই আঁচল হাতে চড়িয়ে ছুরিটা হাতে নিয়ে আমার কাটা জায়গায় আরো একবার গভীর আঘাত করলো। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম, ঝরঝর করে কেঁদে ফেললাম। বৌদি মুখে সমবেদনা সূচক শব্দ করে বলল, আহারে, খুব ব্যথা করছে না মনি? আর একটু শোনা, তারপর তুমি তোমার মা আর দাদার কাছে চলে যাবে। আমি বললাম, বৌদি, তুমি চাও আমি মরে যাই? বৌদি দীর্ঘশ্বাস ফেলে বলল, চাই তো মনি, কি করব বলো? সেই শুরু থেকে এটাই যে আমার এক এবং একমাত্র চাওয়া। জানো, যেদিন তোমার মা তোমার দাদাকে নিয়ে আশ্রমে গেলেন পাত্রী নির্বাচনে, সেদিনই আমি ঠিক করে নিলাম যে আমাকে এই বাড়ির বউ হতেই হবে, যেভাবেই হোক। আমার বাল্য প্রেম পর্যন্ত স্যাক্রিফাইস করতে দুবার ভাবলাম না। দরজার আড়াল থেকে এবার ঘরে হাসি মুখে এসে ঢুকলো সুধীর। বলল, স্যাক্রিফাইস কেন বলছো সোনা? বলো, দুজনে মিলে ছক সাজিয়ে ফেললাম। বৌদি সুধীরের গা ঘেঁষে দাঁড়িয়ে গালে হাত রেখে বলল, একদম ঠিক। জানো মনি, শিউলিকে তোমার মা আর দাদা দুজনেই পছন্দ করেছিলেন, কিন্তু ফাইনাল রাউন্ডে সুধীর তোমার মাকে আড়ালে বলে যে শিউলি না বলতে পারলেও সে বলতে চায় যে শিউলি আর সুধীর পরস্পরকে ভালোবাসে। সম্বন্ধটা কেঁচে যায়। অন্যদিকে আমি তো রেডি ছিলাম নিজেকে ভালো বউ প্রমাণ করার খেলায়, এবং আমি সফলও হলাম। বিয়ে করে এ বাড়িতে এসে আমি কিন্তু একটুও তাড়াহুড়ো করিনি। তাড়াহুড়োতে কাজ আরও খারাপ হয়। আর এত কোটি টাকার সম্পত্তির কাজ কি খারাপ হতে দেওয়া যায় বলো? শুরু হলো আমার মন জয় করার কাজ। তোমার দাদা আর মায়ের নয়নের মণি হতে কয়েকটা মাস লেগেছিল মাত্র। তারপর এলো কালী পুজোর আগের দিনের রাত। শুনছিলাম যে তোমার মা নাকি খুব বেশি অসুস্থ, বেশি দিন নাকি আয়ু নেই। সবই মিথ্যে। দিব্যি তো সুস্থ সবলই ছিল। ওনাকে মারাটা আমার প্ল্যানে ছিল না জানো, কিন্তু আমার কপালের দোষ, বুঝলে মনি? কপাল কপাল। বুড়ি তো আর মায়া কাটাতেই পারছিল না। তাই রাতে সুধীরের জোগাড় করে দেওয়া হলওয়েনের একটা ভয়ানক মুখোশ পরে ওনার জানালায় গিয়ে দাঁড়ালাম সবার ঘুমিয়ে পড়ার পর। উনি চিৎকারটুকু করার ফুরসত পাননি, শুধু বুক চেপে পড়ে গেলেন। আমিও মুখোশটা ছুঁড়ে ফেলে দৌড়ে ফিরে গেলাম ঘরে। কাজ তো হয়েই গিয়েছিল।
পরের দিন সকালে সবাই আবিষ্কার করে যে আমাদের মা, আমাদের মাথার উপরে থাকা আশীর্বাদের হাত চিরতরে সরে গেছে। এবার ছিল দুজন, তুমি আর তোমার দাদা। অ্যাক্সিডেন্ট করানো যেত, দুজনেই একসঙ্গে শেষ হয়ে যেতে, কিন্তু সমস্যা হতো। এত ধনী পরিবারের সবাই এক এক করে মরে গেলে পুরো সন্দেহটাই আমাকে সবাই করত। তাছাড়া নিজে হাতে খুনটুন করা আবার আমার একেবারেই পোষায় না। সুধীর অবশ্য প্রথমে রাজি ছিল না, জানো। এত যদির পরও আমায় ভরসা করতে চায়নি, কিন্তু আমি ওকে বোঝালাম এই প্ল্যানে কাজ না করলে তো প্ল্যান বি রইলই। যাকে যেটা বলছিলাম, তা অ্যানিভার্সারির দিন আমি ইচ্ছে করেই পড়ে গেলাম। তোমার দাদা আমায় নিয়ে তোমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের নার্সিংহোমেই যেতে চেয়েছিল, কিন্তু রাস্তায় গাড়িতে নিয়ে যাওয়ার সময় আমি কাকুতি মিনতি করে তোমার দাদাকে রাজি করালাম, ডক্টর রায়ের নার্সিংহোমে নিয়ে যেতে বললাম যে উনি ছোট থেকে আমাদের দেখেন, আমি ওনাকে খুব বিশ্বাসও করি, ওনার কাছে গেলেই নিশ্চিত সুস্থ হব। এমনিতেও তোমার দাদা যা বউ পাগল, জানতামই যে ওরা আমার কথা ফেলবে না। শুরু হলো আমার প্ল্যানের দ্বিতীয় অধ্যায়, শিউলি। নার্সিংহোমে থাকাকালীন তোমার চিন্তায় আমি একেবারে পাগল হয়ে যাচ্ছিলাম, জানো। তোমার দাদাকে বললাম যে তোমার জন্য একটা অ্যাটেন্ডেন্ট ঠিক করতে। তা ডক্টর রায় তো সেখানে ছিলই, উনি শিউলিকে পাঠালেন। তোমার মনে সন্দেহের বীজ পোঁতার জন্য শিউলি ছাড়া আর কে উপযুক্ত হতো বলো তো? মাটিটা তৈরি করলাম তোমার দাদা আর শিউলির অ্যাফেয়ারের কথা বলে। এরপর যেদিন রাতে তুমি আমায় দেখতে এলে, সেদিন তোমার সামনে অঘোরে ঘুমোবার ভান করে পড়ে রইলাম। তুমি হুইল চেয়ার টেনে টেনে লাইব্রেরি পৌঁছানোর আগেই আমি ছুটে পৌঁছলাম লাইব্রেরির দরজায়। তারপর কোমর ঝুঁকিয়ে ঢুকলাম, তোমার দাদার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ও চমকেও বলল, এ কি তুমি? আমি খুব আস্তে আস্তে ওর কানে বললাম, কেন হাসতে নেই? আমার জন্য বুঝি দরজা বন্ধ? ও বলল, আমার ঘরে কেন, মনেও তো তোমার অবারিত দ্বার। আমি আর দাঁড়াতে পারছিলাম না, এমন ভান করলাম। ও আমায় কোলে তুলে নিল। খুব আশা করেছিলাম জানো যে তুমি হয়তো দেখেছো, নেহাতি চান্সটা নিয়েছিলাম। না দেখলে অন্যভাবে আবার প্ল্যান করতে হতো, কিন্তু ঈশ্বর সহায় তুমি দেখেছিলে ঠিকই। তোমার চিঠিতেই তা মালুম হলো। এরপর তুমি মরিয়া হয়ে উঠলে উকিল কাকুকে পুরো ব্যাপারটা জানাবে। আমিও তো এটাই চাইছিলাম, উকিল কাকুকে তুমি সবটা বলো, আর আমি তোমায় পাগল প্রমাণ করার একটা সুযোগ পেয়ে যাই। এমনিতেও তো তুমি নার্ভের পেশেন্ট, উকিল কাকু যদি তোমার কথা বিশ্বাসও করতেন তাতেও আমার লাভ বই ক্ষতি ছিল না। লম্পট বর হোক কিংবা পাগল ননদ, আসল ব্যাপার ছিল যে তোমায় দিয়ে এক্সট্রিম পয়েন্টে তোমার দাদার খুন করানো, তারপর আত্মহত্যার অজুহাতে তোমায় পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। জানো মুনি, আজ যদি তুমি আত্মহত্যা নাও করতে, সুধীর তোমাকে দিয়ে ঠিক আত্মহত্যা করিয়ে নিত। শিউলিকে আমি বলেছিলাম কুলেখাড়ার পাতা নিয়ে আসতে, সঙ্গে বলেছিলাম তোমার দাদা শুনলে ভয়ানক রাগ করবে, ও আয়ুর্বেদে বিশ্বাস করে না তো। তাই শিউলি যেন সবাইকে বলে যে সে ব্রাহ্মী শাক আনতে গিয়েছিল। মিথ্যেটা যে তুমি সহজেই ধরে ফেলবে সেটা আমি জানতাম। সেদিন দুধ খাওয়ানোর পর ইচ্ছে করে অসুস্থ হবার নাটক করলাম, জানতাম যে কাজ হবেই, হলো তাই। উকিল কাকুকে আমি বলেছিলাম জানো, বলেছিলাম যে আমার অসুস্থতার জন্যই হয়তো তুমি মানসিক ভারসাম্য হারাচ্ছ। ডাইনিং টেবিলে আমার হাতে গুঁজে দেওয়া তোমার চিঠিটা ওনাকে দেখালাম। উকিল কাকু বিশ্বাসও করলেন যে তুমি অসুস্থ, তাই তোমার কোনো কথা তার কাছে বিশ্বাসযোগ্য হলো না। এরপর সত্যি খুব টেনশনে ছিলাম জানো, একেবারে মরিয়া হয়ে উঠেছিলাম। তুমি কি আমায়
বিষ দুধ খেয়ে মরতে দেখবে, নাকি নিজের হাতেই আইন তুলে নেবে? তুমি যদি নাও মারতে ওদের, তোমার ঘুমের ওষুধগুলো দিয়ে কাজটা সুধীরই করে দিত। তারপর তোমায় মেরে পুরো গল্পটা সাজিয়ে নিতাম। কিন্তু মনি, তুমি যে আমার সোনা ননদ, কত ইজি করে দিলে দেখো তো কাজটা। সন্ধ্যায় যখন তুমি খাবারে ঘুমের ওষুধ মেশাচ্ছিলে, আমার ঘরের আয়না দিয়ে তা দেখে কি যে নিশ্চিত হয়েছিলাম। শিউলি জল খেতে রান্নাঘরেই যেতে যাচ্ছিল, আমি তাড়াতাড়ি বোতল বাড়িয়ে দিয়ে ওকে নিরস্ত করলাম। বৌদি দেরাজের ওপর রাখা সুইসাইড নোটটা তুলে নিল, বলল, থ্যাংক ইউ মনি সোনা, ইউ হেল্পড আ লট। আমার সামনে গোটা পৃথিবী দুলছে। আমি এলিয়ে পড়লাম চেয়ারে। বৌদির গলার স্বর মনে হচ্ছে কোনো দূরান্ত থেকে ভেসে আসছে, বিকৃত হয়ে ভেঙে ভেঙে যাচ্ছে। আমি মনে হয় মরে যাচ্ছি। ঝাপসা চোখে চোখ টান করে দেখতে চাইলাম একবার। কানে এলো কার যেন গলা, নো মিসেস বোস, চেকমেট এখনো বোধহয় হয়নি। দেখলাম দরজার কাছে ছায়া ছায়া মূর্তি। আমি কি মৃত মানুষদের দেখছি? আমি কি মরে গেছি? দরজায় দাদা, শিউলি, না, ওই তো ডাক্তার কাকু। আমার চোখ বন্ধ হয়ে এলো, অসীম অন্ধকার। ডাক্তার কাকুর হাসপাতালে আমার জ্ঞান ফেরার পর প্রথম আমার সাথে দেখা করতে এসেছিল শিউলি। আমি চোখ বুজে ঘুমের ভান করে শুয়েছিলাম। কি অপরিসীম লজ্জা! এই মেয়েটাকে আমি কিনা খুনি ভেবেছি, ঘৃণা করেছি। শিউলি কিন্তু রোজ তাও আসতো। উকিল কাকু এসেছিল, আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল। কাকু মুছিয়ে দিয়ে বলেছিলেন, কাঁদিস না মা, এখন তো সব কালো মেঘ কেটে গেছে, আর ভয় কি? আমি অস্ফুটে বলেছিলাম, কাকু ওরা। কাকু বলেছিল, শয়তানেরা এখন জেলের গড়াদের আড়ালে। ভাগ্যিস শিউলি ছিল, ওই ওর সন্দেহের কথাটা আমায় বলে। ডাক্তার কাকু সেই সময় চেক আপে এসেছিলেন। বললেন, কেন উকিল, আমিও তো তোমায় মিসেস বোসের বাড়ির পিছনে থাকা হলভেন মুখোশটার কথা বলেছিলাম মিসেস বোসের মৃত্যুর পর। উকিল কাকু ঘাড় নাড়লেন। কিন্তু তার পেছনে যে লাবণী থাকতে পারে সেটা তো স্বপ্নেও ভাবিনি। শিউলি আমায় ওর সন্দেহের কথা বলে। লাবণী শিউলিকে বলেছিল যে সুপ্রকাশ আয়ুর্বেদে অবিশ্বাস করে, কিন্তু লাবণী জানতো না যে সুপ্রকাশের সাথে বিয়ে ঠিক হবার সময় শিউলি আর সুপ্রকাশের আলাপ পরিচয় বেশ কিছুটা এগিয়েছিল। তাই শিউলি জানতো যে সুপ্রকাশ আয়ুর্বেদ নিয়ে বেশ আগ্রহী। আশ্রমে শিউলির সাথে আলাদা কথা বলতে গিয়ে ভেষজের চাষ দেখে অনেক কথা সে শিউলিকে বলেছিল। তারপর শিউলি আরও অবাক হয় যখন লাবণী আমায় মনির মাথা খারাপের কথা বলে। মনি লাবণীকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু তাকে পাগল বলতে লাবণীর কিনা একটুও বাঁধল না। অথচ শিউলি দেখেছে যে মনির আচরণে কোনো পাগলামি নেই। তাছাড়া লাবণীর যদি মনেও হতো যে মনি পাগলামি করছে, তবে ডাইনিং টেবিলে যে চিঠি মনি দিয়েছিল তা আগেই কেন সুপ্রকাশকে দেখায়নি লাবণী? এমনকি মনিকে আশ্রম নিয়ে যাবার জন্য লাবণী তো সুপ্রকাশকে অনুরোধ করেছিল, কিন্তু কেন? শিউলি সেদিন রাতে এসে এই কথাগুলো বলার পর আমিও সারা রাত ভাবি। পরদিন সকালেই আমি শিবু ড্রাইভারের সাথে কথা বলি। অ্যাক্সিডেন্টের কথায় শিবুর কথা শুনে আমার আরও সন্দেহ বেড়ে যায়। বিশ্বস্ত শিবুকে দাঁড়ানোর জন্যই মনে হলো অ্যাক্সিডেন্টটা একেবারে প্রি প্ল্যান্ড, বিশেষত যখন জানলাম যে সেটা ডক্টর রায়ের গাড়ির সাথেই হয়েছে।
সব অঙ্ক কেমন যেন মিলে যাচ্ছিল। লাবণীর ডাক্তার বিশ্বাসকে না দেখিয়ে ডক্টর রায়কে দেখানো, মালতী শিবুকে সরিয়ে দেওয়া, মণিকে পাগল বলা, কিন্তু কি করব সেটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। রাত 10টা নাগাদ শিউলির ফোন থেকে ফোনটা পেয়ে আমি আর একটা মুহূর্ত অপেক্ষা করিনি, সঙ্গে সঙ্গে লোকাল থানায় যোগাযোগ করি। আমি বললাম, শিউলি ফোন করেছিল? হ্যাঁ, করেছিল তো। তুমি ঘুমের ওষুধ বদলে গ্যাস অম্বলের যে ওষুধ রেখেছিলে তা এক নজর দেখেই বুঝেছিল শিউলি। ও একজন ট্রেন্ড নার্স আফটার অল। ও বুঝেছিল যে খাবারে তুমি ঘুমের ওষুধ মিশিয়েছ। সব খাবার তোমরা খেয়েছিলে, শুধু শুক্তো ছাড়া। তাই ওর বুঝতে অসুবিধে হয়নি যে ওতেই ঘুমের ওষুধ মেশানো আছে। ওটা বোঝার পরই সুপ্রকাশকেও ও পুরো ব্যাপারটা বলে। সুপ্রকাশকে বোঝানো কঠিন ছিল বটে, তবে শিউলি বলেই সেটা পেরেছে। আমায় ফোন করে শিউলি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিল, কাকু কাকু, মনিকে বাঁচান, ওর খুব বিপদ। আমার চোখ উপচে উষ্ণ জল গাল ভিজিয়ে দেয়। শিউলি যে কখন আমার মাথার কাছে এসে দাঁড়িয়েছে খেয়ালও করিনি। ও আমার চোখের জল মুছিয়ে দেয়। উকিল কাকু ডাক্তার কাকুর সাথে কেবিনের বাইরে বেরিয়ে যায়। শিউলি আমার পাশে টুলটায় বসে। আমি ওর হাতটা মুঠোর মধ্যে নিয়ে চেপে ধরি। শিউলি বলে, জানো মনি, তোমার দাদা একদিন সারাক্ষণ নার্সিংহোমের নিচের ওই ওয়েটিং রুমটায় বসে থেকেছে, খাওয়া দাওয়া অবধিও করেনি। আসলে মানুষটা তো নিজেকে ঠিক প্রকাশ করতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে ও তোমায় বড্ড ভালোবাসে। দেখো না, কেবিনের বাইরে আছে কিন্তু ভেতরে আসবে না। আসলে এতদিনের অভ্যেস তো, মায়ের ভালোবাসার ভাগিদারি নিয়ে এতদিনের অভিমান জমে আছে। লাবণীকেও খুব ভালোবাসতো, তাই বড্ড ধাক্কা লেগেছে। এবার বাড়ি ফিরে মান অভিমানের বাঁধ ভেঙে তুমি ওকে সামলে নিও, কেমন? আমি বললাম, আর আমাকে কি সামলাবে শিউলি? পারবে না আমায় আমায় ক্ষমা করে আমার বৌদি হতে? শিউলি বলে ওঠে, মনি। আমি ঝাপসা চোখে শিউলির হাতটা চেপে ধরি। আপনারা শুনছিলেন লেখিকা জয়া চক্রবর্তী সোমার লেখা কাম ক্রোধ লোভ গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন। আজ তবে এই পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।